So you all know that this is our first class of this paid course, right? So first of all, in this class, I am going to talk about IPA pronunciation. IPA means International Phonetics Alphabet. এই আইপিএ জিনিসটা কি, এটা আগে আমি আপনাদের একটু ক্লিয়ার করি। ইংলিশে প্রোনাউন্সিয়েশন শেখা মানে হচ্ছে আইপিএ এর উপর কনসেপ্ট রাখা, আইপিএ সম্পর্কে ভালো ধারণা রাখা। এখন এই আইপিএ জিনিসটা কি, এইটা আগে আপনাদের একটু বুঝতে হবে। দেখেন, আমরা ইংলিশে যখন কথা বলা শিখি বা লেখা শিখি, যারা ইংরেজি ভাষা শেখেন, প্রোনাউন্সিয়েশন শেখার চেষ্টা করেন, অনেকে অনেকে বলে না যে আমি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন শিখবো নাকি আমেরিকান প্রোনাউন্সিয়েশন শিখবো, কোনটা কাজে লাগে। যেমন বিভিন্ন পার্থক্য থাকে, আপনারা এটাও জানেন। মনে করেন আমি যদি এরকম একটা ওয়ার্ড বলি, ফর এক্সাম্পল FATHER, ফাদার। এই ফাদার মানে বাবা, এটা ব্রিটিশদের প্রোনাউন্সিয়েশনে এই আরটা কিন্তু উচ্চারণ করে না, ফাদার ফাদার, এই আরটা উচ্চারণ করে না। বাট আমেরিকান প্রোনাউন্সিয়েশনে আরটা ফুললি উচ্চারণ করে। এই ধরনের প্রোনাউন্সিয়েশনের বিভিন্ন পার্থক্য থাকে। এখন অনেকে বলে যে আমরা কোন প্রোনাউন্সিয়েশন, মূলত প্রোনাউন্সিয়েশন জিনিসটা কেমন, এটা আমাদের পার্সপেক্টিভ থেকে আগে বুঝতে হবে। দেখেন, বাংলা আমাদের মাদার টাং বা মাতৃভাষা হচ্ছে বাংলা। কথাগুলো একটু ভালোভাবে বোঝার ট্রাই করবেন, ধৈর্য ধরতে হবে, আমার ক্লাসগুলো পড়তে হলে ধৈর্য ধরতে হবে। আমাদের মাদার টাং বা মাতৃভাষাটা হচ্ছে বাংলা। উই আর ইউজ টু টকিং ইন বেঙ্গলি, রাইট? বাট বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও এক একটা জেলা, এক একটা ডিস্ট্রিক্ট, এক একটা ডিভিশন, এক একটা বিভাগ আপনি যাবেন, দেখবেন অ্যাকসেন্টের চেঞ্জ আছে। যেমন বরিশালের মানুষের অ্যাকসেন্টের সঙ্গে আপনি কখনো ময়মনসিংহ এই এলাকার মানুষের অ্যাকসেন্টের মিলাতে পারবেন না। মানে তারাও বাংলায় কথা বলে, বরিশালের মানুষও বাংলায় কথা বলে, বাট সম্পূর্ণ ডিফারেন্ট। যদি কেউ তাড়াতাড়ি দ্রুত কথা বলে যায়, কেউ কারোর সাথে যদি ঝগড়া করে তাদের ওই আঞ্চলিক ভাষায়, আপনি একদম ধরতেই পারবেন না। আপনি যদি ময়মনসিংহে থাকেন এবং বরিশালে আসেন, তাদের কি কথা বলছে আপনি ধরতেই পারবেন না। এতটা অ্যাকসেন্টের পার্থক্য হয়, স্বাভাবিক। কুষ্টিয়া, ঝিনাইদহ বা যশোর এই এলাকার মানুষের যে বাংলা, এই বাংলার অ্যাকসেন্টের সঙ্গে আপনি নোয়াখালীর বাংলার অ্যাকসেন্ট মিলাতে পারবেন না, অনেক ডিফারেন্স। আবার যারা কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে আসেন, এইখানকার বাংলা আবার কিন্তু অ্যাকসেন্টটা আরেক রকম, এটা অনেকটা বেশি শুদ্ধ আর কি। তো যারা ইন্ডিয়ান সিরিয়াল দেখেন, স্টার জলসায় জি বাংলায় ওই যে কথাগুলো বলে, একদম স্পষ্ট ক্লিয়ার বাংলা, তাই না? আবার বাংলাদেশের যে বিভিন্ন নাটকগুলো হয়, এক একটা আঞ্চলিক অ্যাকসেন্টে নাটক করে, পুরান ঢাকার ভাষায় বা নোয়াখাইলা বরিশালে বিভিন্ন ভাষায়। তো এগুলো হচ্ছে মূলত অ্যাকসেন্ট, ভাষা কিন্তু বাংলা। এগুলোকে কি বলছি আমরা? অ্যাকসেন্ট। এখন বাংলা মাতৃভাষা, মাদার টাং, সবাই বাংলায় কথা বলে, বাংলায় কথা বলতে অভ্যস্ত। বাট বাংলা মাতৃভাষা হলেও এই যে এক একটা অঞ্চলে এক এক ধরনের ভাষা, এক এক ধরনের অ্যাকসেন্টের ব্যবহার। বাংলাদেশ এত ছোট একটা দেশ, তারপরেও এক একটা বিভাগে গেলেই ভাষা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। যেমন মনে করেন, আমার হোম টাউন হচ্ছে, আমি বলছিলাম যে খুলনাতে। এখন আমার খুলনার যে আঞ্চলিক ভাষা, মানুষ যদি কথা বলে, যেমন মনে করেন তারা সাপোজ এইভাবে কথা বলে, এ এ আমরা তুই কনে গেলি, কনতে আইসি, আজকে আমাকে বাড়ি আসবি নি, কালকে আমাকে নিয়ে আসিস কেনি ভাত খাতি। এই যে কিছু কথা আমি বললাম, এই কথাগুলো অনেকের কাছে বোঝা সহজ হবে না। কিন্তু আমি এখন এই যে আপনাদের সামনে লেকচার দিচ্ছি, কথা বলছি, আমি তো বাংলায় লেকচার দিচ্ছি, এই যে ক্লাসটা নিচ্ছি, বাট আপনারা কিন্তু আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা এখানে এক একজন এক এক জায়গা থেকে আছেন, কেউ বাইরের দেশ থেকে আসেন, কেউ ইন্ডিয়া থেকে, কেউ বাংলাদেশের বিভিন্ন ডিভিশন থেকে এক একজন আসেন। বাট আমার যে স্পিচটা, এটা আপনারা বুঝতে পারছেন না? আমার যে কথাগুলো, আমি তো বাংলায় লেকচার দিচ্ছি, বুঝতে পারছেন কিনা? কথা কি শোনা যাচ্ছে কি বললাম? হুম। এখন এই যে আমাকে আমাকে যদি সিলেট থেকে কেউ ফোন দেয়, বলে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, আজকে দিছে অনেকে, আমি তাদের ল্যাঙ্গুয়েজটা একদম ক্লিয়ারলি বুঝতে পারি না। কিন্তু তাদের আঞ্চলিক ভাষায় কথা বললে আমি ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি ঠিকভাবে বুঝতে পারি না, প্রবলেম হয় অ্যাকসেন্টের পরিবর্তনের কারণে। বাট এই যে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি, আমারও কিন্তু একটা আঞ্চলিক ভাষা আছে, আমারও একটা গ্রামের ভাষা আছে। কিন্তু এই যে আমি এখন আপনাদের সামনে লেকচার দিচ্ছি, কথা বলছি, স্পিচ দিচ্ছি, বাংলায় বলছি, কিন্তু আমি কিন্তু আমার ওই আঞ্চলিক ভাষা, আমার ওই খুলনার ভাষা বা গ্রামের ভাষা আমি বলছি না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে
আপনি গ্রাম থেকে যে জেলা থেকে আসেন না কেন, লেখাপড়া করেছেন, শিক্ষিত মানুষ, ঢাকায় এসে উঠছেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন বা যে কোনো একটা জায়গায় আপনি চাকরি করেন, আপনার সেখানে আরো কিছু কলিগ আছে। একজনের বাড়ি রাজশাহী, একজনের বাড়ি যশোর, একজনের বাড়ি নোয়াখালী, একজনের বাড়ি সিলেট, এক একজন এক এক ডিভিশন থেকে আসছে। এখন প্রতিদিন আপনার প্রত্যেকের সঙ্গে কথা বলা লাগে, মিটিং করা লাগে, মিট করা লাগে। এখন 5 জন 5 বিভাগের মানুষ একটা কোম্পানিতে জব করে, তারা একটা ফর্মাল মিটিং এ বসলো। বসলে কি যে যার আঞ্চলিক ভাষায় কথা বলে? বলে না, কিন্তু সবাই একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করে, যেমন এই যে আমি আপনাদের সঙ্গে এখন লেকচার দিচ্ছি, যাতে করে প্রত্যেকের কথা আরেকজনের কাছে বোধগম্য হয়, বোঝাটা সহজ হয়। এটা হচ্ছে আমার কি, ফর্মাল ল্যাঙ্গুয়েজ। যেমন আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি, আমি চেষ্টা করছি যতটা পারা যায় ফর্মালি কথা বলার, যাতে করে আমার কথাগুলো শুদ্ধভাবে কথা বলার, যাতে করে আমার কথাগুলো যে কোনো জায়গার মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, তারা বুঝতে পারে, তারা নিতে পারে। তো এই যে আমি আমার আঞ্চলিক ভাষা থাকা সত্ত্বেও একটা শুদ্ধ ভাষায় কথা বলছি, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ঠিক এইরকম। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে কি হয়, আমাদের ইউএসএ, আমেরিকার মাদার টাং ইংলিশ, ব্রিটিশদের মাদার টাং ইংলিশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাদেরও মেইন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখানে তো এক একটা ডিভিশনে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সেখানে এক একটা দেশ, তো বিরাট পার্থক্য হওয়ার কথা। তো চেঞ্জ আছে অ্যাকসেন্টের, তাদের ভাষা ইংলিশ, কিন্তু অ্যাকসেন্টের চেঞ্জ আছে। বাট এই যে আমেরিকায় এক ইংলিশ, ইংল্যান্ডে এক ইংলিশ, অস্ট্রেলিয়াতে এক ইংলিশ, এই যে অ্যাকসেন্টের যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে দূর করার জন্য আইপিএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট নামের একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, তারা নিজস্ব সাইন এবং সিম্বল এর উদ্ভব করেছে, ফনিম তারা বের করেছে। অর্থাৎ ইংলিশে যেমন 26টা লেটার আছে, এর ভিতর আপনার 21টা কনসোন্যান্ট, 5টা ভাওয়েল, এরকম আছে। আইপিএ তে আমার টোটাল আইপিএ তে টোটাল 44 ফোনিম আছে, 44টা। এবং এই 44টার ভিতর 20টা ভাওয়েল আছে, 24টা কনসোন্যান্ট আছে। অর্থাৎ আপনি যখন ইংলিশে কারোর সঙ্গে কথা বলবেন, আপনি যদি আইপিএ মেনটেন করে কথা বলতে পারেন, তাহলে আপনার কথাটা সর্বজন স্বীকৃত, সর্বজন গৃহীত হবে, সব জায়গায় গ্রান্টেড হবে, সেটা আপনি যে দেশে গিয়েই বলেন না কেন। কারণ আপনি তো কোনো আঞ্চলিক ভাষায় জানেন না, আপনার বাড়ি আমেরিকাতেও না, ইংল্যান্ডেও না, অস্ট্রেলিয়াতেও না। এখন আপনি কোন ইংলিশ শিখবেন? ব্রিটিশ ইংলিশ শিখে আমেরিকায় যাবেন? আমেরিকান ইংলিশ শিখে মানে আমি মনে করেন একটা নতুন লোক বাংলা ভাষা শিখবে, সে কি বরিশালের অ্যাকসেন্ট শিখবে না নোয়াখালীর অ্যাকসেন্ট শিখবে? সে তো শুদ্ধ যে বাংলা ভাষা, বইয়ের যে ভাষা, সেটা সে শিখবে বা শেখার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে। আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি, আমি একটা শুদ্ধ ভাষায় কথা বলছি, তো এটা আমাদের বাংলা অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে, ন্যাচারালি এটা আমাদের ভিতর থেকে এসে যায়, যে আমার শুদ্ধ ভাষাটা কি হবে আমি এটা বুঝতে পারছি। কিন্তু ইংলিশে আমার শুদ্ধভাবে কথা বলার জন্য, যে কথাটা সর্বজন স্বীকৃত, সব জায়গায় গ্রান্টেড, সেটা বলার জন্য আমাকে আইপিএ মেনটেন করতে হয়। দেখেন এখানে লেখা আছে, এই যে বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন বর্ণমালা থাকার কারণে বিভিন্ন দেশের ভাষার উচ্চারণগত পার্থক্য দেখা যায়। এই সমস্যা দূর করার জন্য ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট কর্তৃক নিজস্ব বর্ণমালা প্রদান করেছে, যেটি সকল ভাষাভাষী দেশের মধ্যে প্রযোজ্য, এবং আইপিএ ব্যবহারের মাধ্যমে সকলের উচ্চারণটা সঠিক রাখার জন্য আইপিএ সিম্বল এর উদ্ভব হয়েছে। কিসের উদ্ভব হয়েছে? এই আইপিএ সিম্বলের। এখন এই যে আইপিএস সিম্বল গুলো, এই আইপিএস সিম্বল গুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। কেন এটা আমাদের বোঝা প্রয়োজন? দেখেন, আমি আমি কি আপনাদেরকে এই বিষয়টুকু অ্যাটলিস্ট বোঝাতে পারলাম যে আইপিএস জিনিসটা কি? আমার শুদ্ধভাবে কথা বলতে হবে, শুদ্ধভাবে কথা বলার জন্য যেটা সব দেশেই গ্রান্টেড হবে, সেইটার জন্যই আমার মূলত আইপিএটা শিখতে হয়। কথাটা একটু ভালোভাবে বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন, দেখবেন আপনারা নিতে পারবেন। এখন ইংলিশে মনে করেন আমার এরকম একটা ওয়ার্ড আছে, কতগুলো ফাইল ওপেন করা, কোথায় যাব? ইংলিশে মনে করেন আমার এরকম একটা ওয়ার্ড আছে, ফর এক্সাম্পল এডুকেশন। এই যে একটা ওয়ার্ড আপনারা দেখছেন, EDUCATION, এটাকে আমরা বলি ইডিইউসি, হ্যাঁ এটাকে আমরা বলি যে এডুকেশন। এই ওয়ার্ডটাকে কি বলছি, কি বললাম, যে আমরা বলি এই ওয়ার্ডটাকে যে এডুকেশন।
কিন্তু এটার আইপিএ কি হবে, আপনি যদি আইপিএ ফোনিম মেনটেন করে এটাকে সার্চ করেন, তাহলে আপনি একটু দেখেন, আমি এখানে একটু একটু লিখি যে আইপিএ কনভার্ট ইনটু ইংলিশ ওয়ার্ড। আমি গুগলে গেলাম, একটু দেখেন আপনারা, এবং গুগলে গিয়ে আমি লিখছি যে আইপিএ কনভার্ট। আমি যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে আমি ওই ওয়ার্ডটা একটু লিখবো, আমার কথাটা একটু বুঝবেন। কি লিখলাম? এডুকেশন। এই ওয়ার্ডটাকে আমি শো ট্রান্সক্রিপ্ট, এটাতে আমি প্রেস করলাম। এবার বোঝার ট্রাই করেন আমার অ্যান্সারটা কি আসছে। শো ট্রান্সক্রিপ্ট, আমি এটাতে প্রেস করলাম। করার পর জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটা মিনিট একটু ওয়েট করেন, আমি একটু জয়েন দিয়ে রাখি। ওকে, সো এটা আমি যখন আইপেতে নিলাম, এটার প্রোনাউন্সিয়েশনটাও চলে আসে। আমি এটা একটু ওয়ার্ড ফাইলে নেই, না হলে আপনাদের বুঝতে কষ্ট হবে। কোথায় ছিল? এই যে এই এডুকেশনের আইপিএ সিম্বলটা আমি যখন নেটে সার্চ দিলাম, আমার এইরকম একটা সিম্বল আসছে। এই যে বড় করে দেখেন, এই যে এই জিনিসটা কি একটু দেখেন। এই প্রথমটা, এটা এই যে থ্রির মতো দেখতে, এটা হচ্ছে আমার ই। এরপর এই যে ডি আর থ্রি আছে উল্টা দিকে, এই যে ডি আর থ্রি, এইটা হচ্ছে জ সাউন্ড। আমার যে আইপিএস সিম্বল, এই আইপিএস সিম্বলের জ সাউন্ড হচ্ছে এটা, এই যে ডি থ্রি। এরপর হচ্ছে ইউ, এরপর হচ্ছে একটা স্ট্রেস মার্ক, এইটাকে বলে স্ট্রেস। এই স্ট্রেস মার্কের ব্যবহার করলে আমার কথা সেখানে চাপ দিয়ে বলতে হয়। ইংলিশে কথা বলতে গেলে কথার ভাইব্রেশন হয়, ভাইব্রেট করতে হয়। সো এটা হচ্ছে আমার স্ট্রেস। এরপর কে আছে, এই আছে, এই ই আই, এই দুটো মিলে একটা ফোনিম, এটাকে বলা হয় ডিপথং। হ্যাঁ, আমার ডিপথং, মনোপথং, ট্রিপথং, 12টা মনোপথং, 8টা ডিপথং এই ভাওয়েলের ভিতর থাকে, এবং 6টা ট্রিপথং আমার এই আইপি এর ভিতরে আছে। আর এই যে একটা এফ এর মতো বা এই যে একটা স্ল্যাশ চিহ্ন আপনারা দেখছেন, এটাকে কি বলে, ফাংশনের মতো একটা সিম্বল। এটা হচ্ছে স সাউন্ড, স। এই যে ই আই এর পরে যেটা আছে এটা স সাউন্ড। তালিবস্য বলি না আমরা, তালিবস্য দন্ত স, এই স সাউন্ড। এরপর উল্টা দিকে ই, অ, এরপর ন, এন। সো এই যে এই যে ফোনিম গুলো আপনারা দেখছেন, এগুলো হয়তো সঠিক মিনিং বা সঠিক বাংলা অর্থটা আপনারা জানেন না, বাট এটা যদি আপনি জানেন, তাহলে এই শব্দটার উচ্চারণ আপনি এডুকেশন বলবেন না। এইটা মেনটেন করে আমি যদি বলি, এর উচ্চারণটা হয় এ জু। এই ডি থ্রিটা হচ্ছে জ, এরপর ইউ, সো এজু, দেন চাপ দিয়ে বলতে হবে খেই শন, এডুকেশন, এডুকেশন, নট এডুকেশন। আপনি এই এডুকেশন কথাটাকে আপনি যে দেশে নিয়ে গিয়ে বলবেন, সেই দেশেই সেটা গ্রান্টেড হবে, সর্বজন স্বীকৃত হবে। কেউ বলবে না যে আপনার আমেরিকান অ্যাকসেন্ট শেখা উচিত, আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট শেখা উচিত, আপনার অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট শেখা উচিত। অর্থাৎ ইংলিশে কথা বলতে গেলে এই আইপিএ মেনটেন করে বলতে হয়, তাহলে সেই কথাটা সব জায়গায় গ্রান্টেড হয়, সর্বজন স্বীকৃত হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা কি? হ্যাঁ, এই আইপিএ ফোনিম সম্পর্কে ধারণা রাখতে হয়। যে কোনো আপনার এটাকে কি বলবো, মানে ডিকশনারি, অক্সফোর্ড বা ক্যামব্রিজ পকেট ডিকশনারিতে ভোকাবুলারি থাকে, এবং ভোকাবুলারির পাশে দেখবেন এরকম ছোট্ট করে ওই আইপি এর এই সিম্বল গুলো দেওয়া থাকে স্ল্যাশে, এরকম ভাবে দুই পাশে স্ল্যাশ দিয়ে আইপি এর সিম্বল গুলো দেওয়া থাকে। কারণ আইপিএ অনুযায়ী যে কোনো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন করতে হয়। এগুলো একদম প্রাইমারি লেভেলে, যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, একদম প্রাইমারি লেভেলে থাকে, অনার্সের দিকে, অনার্সের ফার্স্ট ইয়ারে এই আইপিএল কোর্স থাকে। তো এই জায়গাটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে কথা বলবো। এই আইপিএর উপর প্রায় 7-8টা ক্লাস আমার এখানে আছে, আমি আপনাদের দেখাবো, যেগুলো দেখলে অনেক ভালোভাবে আপনারা প্রোনাউন্সিয়েশন সলভ করতে পারবেন। এখানে দেখেন এই যে এ, এই এ এর আইপিএস সিম্বলটা দেখতে ই আই, এই 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 যেটাকে আমরা এ বলি, এটা কখনো এ হয় না, এ হয় মূলত ই তে, এ হয় মূলত ই তে, আর এতে হয় কিন্তু এই। মানে কি জানেন, কথাটা একটু বোঝেন আমি কি বললাম। আমি বললাম যে এই যে আমরা এ বসাই, এ, আরেকটা হচ্ছে এই যে ই, আমার এটা হয় এই, আর ইটা হয় এ। যেমন মনে করেন আমি ই দিয়ে যদি একটা সেন্টেন্স বলি, পি ই এন, আমি কি পিন বলি না পেন বলি? পেন বলি। কিন্তু আমি যদি বলি বিইডি, বিট বলি না বেড বলি?
বেড বলি, কিন্তু আমি লিখছি ই, উচ্চারণ কি হচ্ছে এ, পে, পেন, বেড। তাহলে দেখছেন আমি কি বললাম, এই এ যে উচ্চারণ এ আমরা যেটা বলি বাংলায় আ, এ, এই এটা হয় কিন্তু ইতে, আর এই এতে হয় এই। যেমন TAKEN, এটা হচ্ছে টেকেন না, এটা হচ্ছে টেইকেন, টেইকেন। NATION, এটা ন্যাশন না, এটা হচ্ছে নেশন। অর্থাৎ এই এটা হয় এই, এ না, এই। আর এ যে উচ্চারণটা আমরা করি, এ উচ্চারণটা মূলত ইতে হয়, আর এই ই এর উচ্চারণটা মূলত আইতে হয়। এই ই এর উচ্চারণটা মূলত আইতে হয়। আমি জানি না আপনি এই বিষয়গুলো বুঝবেন কিনা, বাট আমি একটু আপনাদের এটা নিয়ে এত ডিপলি আমি যাব না, আমি সিম্পল কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। তো এখানে একটু দেখেন যে আমাদের মেইন যে ইংলিশ ওয়ার্ড আছে, এই মেইন ইংলিশ ওয়ার্ড গুলোর আইপিএস সিম্বলটা দেখতে কেমন। দেখেন, এ হয় এ, এই। বি এর উচ্চারণটা কি আইপি অনুযায়ী বি, এই বি আই এর পর একটা কোলন আছে, এই কোলন দ্বারা কি বোঝায় জানে, দীর্ঘ ই। হ্যাঁ, মানে বিটা টেনে বলতে হয়, বি, সি, ডি, ই, এফ, জি। এই দেখেন জ সাউন্ডটা D3 I এরপর কোলন, এটা হচ্ছে জ সাউন্ড, জি, জ, জ ভাইব্রেট হয়, জ। এইচ, আই, জে, জে, খেই, নট কে, খেই, এল। পাশে বাংলা দেওয়া আছে, বাংলা একটু দেখেন। আমরা যে উচ্চারণটা করি অ্যালফাবেটের, আমরা ভুল উচ্চারণ করি। দেখেন এল, এম, এন, ও। এই দেখেন ও, 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 ও না, কিন্তু এটা দেখেন উল্টা দিকে একটা ই দেখছেন, এটা স সাউন্ড এন্ড দেন ইউ, অ, ও, ও, ও। যেমন আমরা বলি না এই যে স্পোকেন ইংলিশ, এটা স্পোকেন না, এটা হচ্ছে স্পোকেন, ও, ও, স্পোকেন, স্পোকেন, ও। হ্যাঁ, ও না, স্পোকেন, স্পোকেন, ও। পি, কিউ, কিউ, ও, এস, টি, ইউ, ইউ, জু, জু, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই হচ্ছে আইপি এর এই সিম্বল। এখন আমি আইপি নিয়ে এখন এত কথা আপনাদের সামনে বলবো না, এই ডিপথং মনোথং এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। বাট আমি এখন একটা বিষয় দেখাই দিচ্ছি, সেই প্র্যাকটিসটা আপনারা একটু করবেন, তাহলে এই প্রোনাউন্সিয়েশনের শেপটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। মেইন ল্যাঙ্গুয়েজে অ্যাক্সেস করার আগে, প্রবেশ করার আগে যদি এইটুকু বিষয় সম্পর্কে আপনার কনসেপ্ট থাকে, তাহলে আর কোথাও প্রবলেম হবে না। সেটা হচ্ছে দেখেন, আমার এই ওয়ার্ড গুলোর মানে আমরা যে ইংলিশে 26টা লেটারের প্রোনাউন্সিয়েশনটা করি, এর সঠিক প্রোনাউন্সিয়েশনটা কি হবে। এ, এটাকে আমার বলতে হবে এই, ওই যে বললাম না, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, ও, এস, টি, 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 ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি। দেখেন, যেগুলো বেশি মনে রাখতে হবে, অর্থাৎ যেগুলো একটু ডিফারেন্ট, যেগুলো আমরা বলতে অভ্যস্ত নেই, যেগুলো আমরা শিখে আসিনি। যেমন এটাকে আমরা এ বলি, জে বলি, কে বলি, ও বলি, পি বলি, কিউ বলি। এটাকে আমরা কি বলতে হবে, এই, জে, খেই, ও, পি, কিউ, ও, টি, ডাব্লিউ, এই, জে, কে, ও, পি, কিউ, ও, টি, ডাব্লিউ। যদি আপনি এই 9টা লেটারের সঠিক শেপ যদি বলতে পারেন, তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন হাজার গুণ ভালো হয়ে যায় যে পর্যায়ে আছে সেটার থেকে। এখানে কিছু টাং টুইস্টার আছে, এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করলে প্রোনাউন্সিয়েশন গুলো ক্লিয়ার হয়, মুখের জড়তা কাটে, ফ্লুয়েন্সি বাড়ে। যেমন দেখেন, এগুলো আমরা যদি সিম্পল ভাষায় প্রোনাউন্স করি কেমন হয়, যে পিটার পাইপার পিক আপ, পিক আপ, পিক অফ, পিকল পিপার, এরকম হয়। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেট আ পেইনফুল পিকচার। দ্য 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet P.B. Shelley portrayed the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twice turn to learn letter T. এইভাবে আমরা এটাকে বলি। কিন্তু দেখেন, এই প্রোনাউন্সিয়েশনটা সঠিকভাবে কি করে করতে হয়, মনে করেন এই সেন্টেন্সটা খেয়াল করেন, মিস্টার টাং এর পরিবর্তে আমার এই টটাকে বলতে হবে ঠ। হ্যাঁ, তাহলে মিস্টার ঠাং টুইস্টার, টুইস্টার। এই আর এর উচ্চারণটা ফুললি হয় না, টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টয়েস্ট এন্ড টার্ন টু লার্ন লেটার টি। দেখেন, এটাকে আমরা কি বলি, যে পাপা প্লিজ পে দ্য পেয়াবল পেমেন্ট অফ পেন পেপার এন্ড পেন্সিল টু দ্য পেপার হাউস। কিন্তু এটা যদি আমি আইপিএ মেনটেন করে বলি, পটাকে বলতে হবে ফ, সো ফ, প্লিজ পে, নট পে,
পটা হবে ফ আর এটা হবে এই, সো pay, the payable not payable, কি হবে এটার প্রোনাউন্সিয়েশন? payable, payment, পেমেন্ট না, payment, payment of pen, paper and pencil to the paper house. So Papa, please pay the payable payment of pen, paper and pencil to the paper house. এই দেখেন, এটাকে আমরা সিম্পল ভাষায় ইন জেনারেলি কি বলি, যে টেক দ্য টোটাল টিম ইন দ্য টি গার্ডেন টু টেক দ্য টেস্ট অফ এভরি টি স্পুন অফ টি ইন দ্য টি গার্ডেন। কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন আইপি মেইনটেইন করলে কি হয় জানেন? টটা হয় ঠ, অর্থাৎ টেক দ্য টোটাল টিম, টেক টটা ঠ, এটা এই, টটা ঠ, ওটা ও, সো টোটাল নট টোটাল, টোটাল টিম ইন দ্য টি গার্ডেন to take the taste of every teaspoon of tea in the tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians, not concentration, concentration. A power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable, not profitable. পটা হ, প্রফিটেবল, টটা হ, এটা এই, সো প্রফিটেবল, অর্থাৎ এইগুলোর এইখানে এই যে 9টা আমি দিয়েছি, এইগুলো যদি আপনি সঠিক প্রোনাউন্সিয়েশন করতে পারেন তাহলে অনেক অংশে ক্লিয়ার হয়ে যায়। Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. A pair of paper paves the panic of pathetic fair in the past parliament. In paragraph, the party passed with a patient patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. তাহলে আমি এখানে কি বলছি, প শব্দটার জায়গায় আমি সব জায়গায় ফ উচ্চারণ করছি। কি বললাম? প এর জায়গায় আমি ফ বলছি, তাহলে আমার প্রোনাউন্সিয়েশনটা কি হয়ে যাচ্ছে? A pair of paper paves the panic of pathetic fair in the first parliament. In paragraph, the party paused with a patient patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day, not day. Day, এই কিন্তু, হ্যাঁ, they call it, not call বলি না আমরা, কটা খ, এটা অ, they call it the red carpet carnival. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the red carpet carnival. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Talented teacher technically teach the T sound when taking by using T. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Papa, please pay the payable paper of pen, paper and pencil to the paper house. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Picture of prominent poet P.B. Shelley portrayed the perfect perfection of poetry arena. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Pickpocketing in public transport portrayed a painful picture. Peter Piper picked a pick of pickled peppers. So, এই প্রোনাউন্সিয়েশন গুলো কিভাবে হবে? এই প এর জায়গায় ফ, ট এর জায়গায় ঠ, সি এর জায়গায় খ, হ্যাঁ, এরপর কি বললাম, এরপরে আপনার এইগুলোই আর কি, এ এর জায়গায় এই,
এইগুলো মানে এই যেগুলো ডিফারেন্ট আমার আছে, এইগুলো আপনারা একটু 2-3 বার পড়বেন বাসায়, পড়ার পর নিজেরা এগুলো প্র্যাকটিস করে আমাকে ইনবক্সে ভয়েস রেকর্ড করে পাঠাবেন। আমি একটু দেখবো যে কার টাং টুইস্টার গুলো কত সুন্দর হচ্ছে বা কেমন হচ্ছে। নিজেরা একটু করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের নিজেদের আনন্দ লাগবে, ভালো লাগবে। যদি সঠিক একটা শেপ আসে প্রোনাউন্সিয়েশনের, তাহলে ইংরেজি শিখে মজা লাগে। না হলে যত ভালো ল্যাঙ্গুয়েজ শেখেন না কেন, সঠিকভাবে ডেলিভার দিতে না পারলে সেটা ভালো শোনায় না। তো এইটা একটু করবেন। আরেকটা কথা হচ্ছে, আমি এখন আপনাদের মেইন জায়গাটাতে যাব, সেটা হচ্ছে আমরা কিভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখবো। আমি এই পিডিএফ ফাইলটা দিলে আপনারা এই প্রোনাউন্সিয়েশন গুলো একটু প্র্যাকটিস করবেন। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? নিজেরা একটু পড়বেন, রিডিং পড়বেন, দেখে দেখে জোরে অ্যালাউডলি পড়ে নিজের মোবাইলে রেকর্ড করবেন বা এই হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করবেন। বুঝতে পারছেন? একবার না হলে 2 বার করবেন, 3 বার করবেন, করে দরকার হলে আমাকে পাঠাবেন যে আমি এগুলো করছি, দেখেন তো হয়েছে কিনা। এবং কোন অনুযায়ী করবেন, কি অনুযায়ী করবেন, এই যে লেটারের যে পরিবর্তনগুলোর কথা আমি বললাম, বুঝতে পারছেন না আপনারা? টটাকে আমি একটু চেপে বলবো, ঠ বলবো। টটাকে ঠ বলবো। পটাকে ফ বলবো। বুঝতে পারছেন আমি কি বললাম? জাস্ট এইভাবে একটু করার চেষ্টা করবেন। পারবেন? যে কথাটা বললাম। হ্যাঁ, স্যার রেসপন্স করে অবশ্যই করবো। একটু করবেন। হ্যাঁ, দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, আমি নেক্সট ক্লাসে শুনবো। দেখেন দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। নিজের উপর ডিপেন্ড করে। আমি টিচার, আমি যত ভালো পড়ে কিছুই হবে না যদি না আপনি প্র্যাকটিস করেন, আপনার মুখ দিয়ে কথা বের না করেন, তাহলে আপনি কখনোই পারবেন না। হ্যাঁ, সো একটু একটু চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। এরপর দেখেন, আমি মেইন যে জায়গাটাতে আসবো, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কিভাবে শিখতে হবে। এখানে যারা ভর্তি হয়েছেন আপনারা সবাই তো আর আমার সবগুলো ফ্রি ক্লাস করতে পারেননি বা একদম ফার্স্ট ডে থেকে ছিলেন না। আমার একদম ফার্স্ট ক্লাসে ছিলেন কে কে এখান থেকে যারা আছেন, একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন তো। এই গুগল মিটে দেখেন রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে। একদম ফার্স্ট ক্লাসে কয়জন ছিলেন আমি একটু দেখি। একদম ফার্স্ট যে ফ্রি ক্লাস নিয়েছিলাম রাত 8টায়, 7-8 জন, 10 জন। আচ্ছা, তো ছিলেন না মোস্ট অফ দ্য স্টুডেন্ট। লাস্টের দিকে আমি যখন 10টায় ক্লাস নিয়েছি তখন ছিলেন বেশিরভাগ। তো একটু দেখেন তাহলে। আমি আপনাদেরকে একটু বলবো এই কথাটা, যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা শুরু করব, আমাদের কিভাবে শুরু করতে হবে, মেইনলি কোন কোন জায়গায় আমাদের ফোকাস করতে হবে, একটু খেয়াল করেন। আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজে আসি, দেখেন আমি কি বলছি, যে হাউ ক্যান উই স্টার্ট স্টিআরটি আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের এই ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি, আমাদের মেইনলি কি কি করতে হবে, কোন কোন জায়গায় ফোকাস করতে হবে। এই বিষয়টা আজকের পর থেকে অনেক ভালোভাবে মনে রাখবেন এখন যেটা দেখাচ্ছি, কারণ এর পরবর্তী যত ক্লাস নেব সবগুলো ক্লাসে এই বিষয়গুলোই কিন্তু আমি আলোচনা করব। তো প্রথমে এই হেডলাইনটা আমি দিলাম। এবার আমি আপনাদের একটু বলি, যারা ফ্রি ক্লাসগুলো করছিলেন, কারণ মনে আছে কিনা, এটা গতকালকের ফ্রি ফ্রি ক্লাসেও আমি বলছিলাম। ইংলিশে মেইনলি যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস you have to maintain a particular structure. The structure is, first of all, you have to put a subject. For making any kinds of English sentence, you have to put a subject. In the place of subject, in the place of subject, you have to put noun or pronoun. That is called, you know, that part of speech. এই সাবজেক্টের পরে আমাদের ভার্ব বসাতে হয় প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে। আফটার দ্য ভার্ব উই নিড এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট আর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস, এই পার্ট অফ স্পিচটা বসে থাকে। কি কি বললাম? অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়ালস। অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়ালস। সো এইগুলো হচ্ছে সেন্টেন্সের এলিমেন্ট। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম না, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে কিন্তু মোস্ট অফ দ্য টাইম যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি হয়। যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি আপনাকে এটা মেনটেন করতে হবে। অর্থাৎ যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স লিখতে গেলে ফার্স্টে আপনার একটা সাবজেক্টের দরকার। এখন একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে? একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে আই, উই, ইউ, হি, সি। মানে সাবজেক্ট মানে কি, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলবে, কেউ তো একজন করবে। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট আমার হতে পারে আই, অথবা আপনার উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা দে, অথবা রহিম অর হরিম। এগুলোই হচ্ছে যে কোনো ইংলিশ সেন্টেন্স এর সাবজেক্ট হয়ে থাকে। সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে কিন্তু আমাদের
ভার্ব ইউজ করতে হয়। যারা একদমই দুর্বল, একদম বেসিক লেভেলে আছে, খুব ভালোভাবে বোঝেন এই ল্যাঙ্গুয়েজটা ঠিক কি। সাবজেক্টের পরে আমাকে কিন্তু ভার্ব বসাতে হয়, যেটা আমরা বাংলা সেন্টেন্সে বসাই না। আমাদের মাদার টাং বেঙ্গলি, আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত। বাট বাংলায় যখন আমরা সেন্টেন্স তৈরি করি বা কোনো সেন্টেন্স আমরা লিখি, তখন ভার্ব শেষে থাকে। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব সাবজেক্টের পরে থাকে। আমি বাংলায় যদি কথা বলি, আমি বাড়ি যাচ্ছি, এই যাওয়াটা ভার্ব, এটা কিন্তু আমি লাস্টে বলছি। বাট এটাকে আপনি ইংলিশে বলেন আই অ্যাম গোয়িং টু হোম। আমার এই বাড়ি কথাটা আমি ইংলিশে লাস্টে বলছি, বাট বাংলায় বাড়ি কথাটা আমি বাড়ি যাচ্ছি সাবজেক্টের পরে বলছি। কিন্তু ইংলিশে আই অ্যাম গোয়িং টু হোম, আই এম গোয়িং হোম, হোম কথাটাকে লাস্টে বলছি। অর্থাৎ বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে, ইংলিশ সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের পরে থাকে। বাংলা সেন্টেন্সে অবজেক্ট ভার্বের সাবজেক্টের পরে থাকে, ইংলিশে অবজেক্ট ভার্বের পরে থাকে, মানে লাস্টে থাকে। তো এইটাকে আমার বুঝতে হবে। ইংলিশে আমি যখনই কথা বলবো, একটা সেন্টেন্স তৈরি করব বা একটা সেন্টেন্স লিখবো, সাবজেক্টের পরে আমাকে আগে ভার্ব ইউজ করতে হবে। এখন ভার্ব কি? এই যে ভার্ব, verb is the heartbeat of English sentences. I mean, without verb you cannot make any kinds of English sentence. Verb is a word that denotes being, having or doing something. কোনো কিছু করা, থাকা, হওয়া, চলা, বলা, লেখা, খাওয়া, দেওয়া, নেওয়া, এগুলো সবকিছুকে আমরা ভার্ব বলি। ঠিক আছে, অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়। যেমন আই ইট, এই ইট মানে কি? খাওয়া। উই প্লে, প্লে মানে কি? খেলা। ইউ ডু, ডু মানে কি? করা। হি ড্রাইভ, এই ড্রাইভ মানে কি? চালানো। শি প্লে, প্লে মানে কি? খেলা। দে গো, গো মানে কি? যাওয়া। রহিম স্পিক, স্পিক মানে কি? বলা। তো এই যে প্রত্যেকটা সেন্টেন্স আমি সাবজেক্টের পর ভার্ব বসালাম, ভার্বের একটা মিনিং আমি আপনাদের বললাম। এবার একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে আমার কিসের ব্যবহার করতে হয়? ভার্বের পরে অবজেক্ট লাগে। এই যে অবজেক্ট, অবজেক্টটা কিভাবে পাওয়া যায় জানেন? কোন সেন্টেন্স এর ভার্বকে যদি হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করা হয়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ কোন সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। আমি খাই, আমি কি খাই, কি খাই, আপনি যেটা খান, বা একটা সেন্টেন্সে যদি ভার্ব আপনি বসাতে পারেন সাবজেক্টের পরে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী এটা হয়ে যায়। আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান আপনি ইউজ করতে পারেন। সো আই ক্যান সে আই ইট রাইস, সো দ্যাট ইজ দ্য অবজেক্ট। উই প্লে, আমরা খেলি, কি খেলি, মানুষ খেলে কি? উই প্লে ফুটবল, উই প্লে ক্রিকেট। যে কোনো কিছু যেটা আপনার হবে সিচুয়েশন অনুযায়ী, সেটা আপনি বসান। উই প্লে ফুটবল। ইউ ডু, তুমি করো, কি করো? ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো, এটা আমার অবজেক্ট। হি ড্রাইভ, সে চালায়, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। সো দ্যাট ইজ দ্য অবজেক্ট। মানুষ চালায় কি? গাড়ি চালায়। শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। সো দ্যাট ইজ অলসো অ্যান অবজেক্ট। দে গো, এইবার দেখেন, তারা যায়। এই গো কে আপনি যদি প্রশ্ন করেন যে কি যায়, কাকে যায়, আপনি কোনোভাবে উত্তর মিলাতে পারবেন না। কি বললাম? কি যায়, কাকে যায়, আপনি উত্তর মিলাতে পারবেন না। আপনার এখানে কি দিয়ে প্রশ্ন করতে হবে এই গোটাকে জানেন? তারা কোথায় যায়, কোথায়? দে গো টু স্কুল, দে গো টু মার্কেট, যাই আপনি বলেন না কেন, আমার এখানে কি হবে? তারা কোথায় যায়, দে গো টু মার্কেট। এখন এই কোথায় দ্বারা প্রশ্ন হয় এই অ্যাডভার্বিয়াল দ্বারা। একটা সেন্টেন্সে ভার্বকে যদি হোয়াট এবং হুম দিয়ে আপনি প্রশ্ন করেন, তাহলে অবজেক্ট পাওয়া যায়। এবং সব সেন্টেন্সে যে অবজেক্ট থাকবে এরকম না। হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর না পান, কি যায়, কাকে যায়, উত্তর হয় কোনো কিছু মিলাতে পারেন? পারেন না। কোথায় যায় বললে হয়। তাহলে হোয়াট এবং হুম দিয়ে যদি না হয়, তখন প্রশ্ন করতে হয় হাউ, হোয়ার, হোয়েন, হয়, এই ওয়ার্ড গুলো দিয়ে। এই WH ওয়ার্ড গুলো, যেগুলো বলে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, আমরা এখানে ফুল স্টপ বসাইছি, এগুলো কমপ্লিট সেন্টেন্স। বাট যারা আমার ফ্রি ক্লাস করছিলেন, সেকেন্ড ফ্রি ক্লাস, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এরকম ছোট ছোট ইংলিশ সেন্টেন্স থেকে আমরা অনেক বড় সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা যারা সেন্টেন্সের ফাংশনে ভুল করি, আমরা যারা একটা লং সেন্টেন্স তৈরি করতে পারি না, ছোট ছোট শর্ট কথা বলে থেমে যাই। ইংলিশে কথা বলতে গেলে একটা কথাকে বাড়াতে পারি না, লম্বা করতে পারি না। একটা কথার ভিতরে অনেক বেশি আইডিয়া আমরা যারা জেনারেট করতে পারি না, সেটা কিভাবে করতে হয়? এই ভার্বকে কোশ্চেন করে করে, এইগুলো আমি আপনাদের এই ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম। ভার্বকে যদি WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, তাহলে সেন্টেন্স বড় হতে থাকে, একটা সেন্টেন্সের ভিতরে অনেক ইনফরমেশন আনা যায়। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার একটা গ্রেট স্ট্র্যাটেজি। যেমন আমি ভাত খাই, আমি কিভাবে ভাত খাই, এই হাউ দিয়ে প্রশ্ন করেন, হাউ ডু আই ইট রাইস। আমি যদি বলি আমি ধীরে সুস্থে ভাত খাই, আই ইট রাইস স্লোলি। সো আমার সেন্টেন্স দেখেন একটু বড় হলো, কিন্তু আমি একটা এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসতে পারলাম।
আমি যে ভাত খাই কোথায় খাই, হোয়ার, হোয়ার দিয়ে প্রশ্ন করে। অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। আমার সেন্টেন্সটা কিন্তু আরো একটু বড় হলো। আমি যে আমার রুমে ভাত খাই, আমি কখন ভাত খাই, কখন আপনি খান? আমি দিনে 3 বার ভাত খাই। আমি যদি বলি 3 times a day, আমি দিনে 3 বার ভাত খাই। আমার সেন্টেন্সটা আরো একটু বড় হলো। আপনি যে ভাত খান, আপনি কেন খান? আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য ভাত খাই, শক্তি পাওয়ার জন্য ভাত খাই। জাস্ট ইউ ক্যান সে টু গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে। টু গেট না বলে এখানে বলা যায় ফর গেটিং। ফরের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, ফর গেটিং মানে পাওয়ার জন্য। কি? ফর গেটিং এনার্জি ইন মাই বডি, আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খাই। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই এই স্লোলি শব্দটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বের ব্যবহার করে, অর্থাৎ যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায় ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে করে, এরকম ফ্রেজের ব্যবহার করে। ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হয়, সেগুলো আমি তো শেখাবো আপনাদের। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এবার আপনি কিভাবে ফুটবল খেলেন, হাউ ডু ইউ প্লে ফুটবল? আপনি ভদ্রতার সাথে ফুটবল খেলেন, খেলার মাঠে মারামারি করেন না। বা আপনি অনেক ক্ষিপ্রতার সাথে ফুটবল খেলেন, কিলিয়ান এমবাপ্পের মতো অনেক কুইকলি ফুটবল খেলেন। সো আপনার খেলার ধরনটা কেমন, ম্যানারটা কেমন? উই প্লে ফুটবল ভেরি পলাইট। দেখেন, আমরা খুবই পলাইটলি খেলি। এবার আপনি যে খেলেন, আপনি কোথায় খেলেন? আমরা মাঠে ফুটবল খেলি, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। আপনি যে মাঠে ফুটবল খেলেন, আপনি আহ ফুটবল যে খেলেন, মাঠে খেলেন, কখন খেলেন? আমরা বিকাল বেলায় ফুটবল খেলি। জাস্ট ইউ ক্যান সে অ্যাট আফটারনুন। আপনি যে মাঠে ফুটবল খেলেন কেন খেলেন? আমি আমার শরীরটাকে ফিট রাখার জন্য বা শারীরিক ব্যায়াম করার জন্য ফুটবল খেলি। জাস্ট আই ক্যান সে ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল, EXERCIS। তাহলে আমার সেন্টেন্স কতটুকু ছিল দেখেন, আমরা আগে কতটুকু তৈরি করতে পারতাম, এই ফুটবলেই ফুল স্টপ ছিল। বাট এখান থেকে একটা সেন্টেন্সকে কত বড় করলাম কিভাবে? এই অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। এই ভেরি পলাইটলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দা ফিল্ড এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট আফটারনুন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। হয় হ্যাপেন, কেন ঘটে কোনো কিছু, এর জন্য এটা বসে। এভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে বড় করা যায়। তাহলে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সেন্টেন্সের স্ট্রাকচার মূলত কি? সাবজেক্ট বসবে, দেন ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বসে। এই অবজেক্ট, এই রাইস, ফুটবল, ওয়ার্ক, এই অবজেক্ট কিভাবে পাই? ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করে। এরপরে একটা সেন্টেন্সকে আরো বড় করতে গেলে বা একটা সেন্টেন্সের ভিতর আরো ইনফরমেশন আনতে গেলে অ্যাডভার্বিয়াল এর সাহায্য নিতে হয়। অ্যাডভার্বিয়াল মানে কি? ভার্বকে আবার কোশ্চেন করতে হয় হাউ, হোয়ার, হোয়েন, হয়, এই ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। তাহলে একটা সেন্টেন্স অনেক বড় হয়, সেন্টেন্সের ভিতর অনেক বেশি ইনফরমেশন আসে। আমি কি আপনাদের বোঝাতে পারলাম এই জায়গাটা? বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, সেন্টেন্স তৈরির যে হ্যাঁ স্যার। ফাংশনটা, এই হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ফাংশনটা ঠিক কেমন? এরপর দেখেন, একটু ওয়েট করেন। এরপর দেখেন এই স্ট্রাকচারের ভিতরে আমি এখানে আরেকটা পয়েন্ট লিখছি, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। এই যে স্ট্রাকচারটা, আমি তো সাবজেক্ট কি বোঝালাম, আই, উই, ইউ, এগুলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব। কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? যে সেন্টেন্স গুলোতে অ্যাম, ইজ আর ওয়াজ আর মেইন ভার্ব হিসাবে বসে তাকে কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ যেখানে সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হয়। কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। যে সাবজেক্ট থাকে, অবজেক্টও সেই হয়। যেমন মনে করেন হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। এখানে যে হি, সেই ফার্মার। হ্যাঁ, আমি যদি বলি আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, যে আই, সেই মানুষটাই হ্যাপি। অর্থাৎ যে সেন্টেন্স গুলোতে এই অ্যাম, ইজ, আর বা অজ আর মেইন ভার্ব হিসাবে বসে, সেইগুলোকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। বি ভার্ব, যে সাবজেক্ট সেই অবজেক্টে থাকে, এই বি ভার্ব গুলোকে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলে ডাকা হয়। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা লিঙ্ক বা একটা সম্পর্ক স্থাপন করে। এই ছাড়া আর কোনো ভার্ব এখানে নেই। এবং এইগুলোকে কিন্তু এরকম করে কখনো কোশ্চেন করে করে বড় করা যায় না, কোথায়, কখন, কিভাবে, কেন। এগুলো জাস্ট এইখানে কিন্তু ফুল স্টপ। এই সেন্টেন্স গুলো, এইগুলোকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে, যে সেন্টেন্স গুলোতে অ্যাম, ইজ আর ওয়াজ আর এই ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে থাকে। এখন দেখেন আরেকটা বিষয় হচ্ছে, আমাদের তো সেন্টেন্স কিভাবে তৈরি হয় বা সেন্টেন্স কিভাবে বড় হয় এটা আমরা দেখালাম। এখন
মেইন যে ব্যাপারটা, এই যে আপনারা আমার কোর্সটাতে ভর্তি হয়েছে, সেটা কিসের জন্য? ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, ইংলিশ স্পিকিং করার জন্য। আমাদের যে স্পোকেন ইংলিশ, স্পিকিং যে জায়গাটা, এইটা কোনটা? আমরা যে ইংলিশে কথা বলতে পারি না, আমরা কেন কথা বলতে পারি না? এই কথা বলতে না পারার মেইন রিজনটা কি? এটা কোন জায়গার জন্য আমরা পারি না? সেটা হচ্ছে আমরা টাইমের চেঞ্জ করতে পারি না। টাইমের চেঞ্জ মানে কি জানেন? আপনি যখন কারোর সঙ্গে কমিউনিকেশন করবেন, কারোর সঙ্গে কনভারসেশন করবেন, বিভিন্ন ভাবে একটা কথাকে বলতে হয়, বিভিন্ন সেন্স মেনটেন করে একটা কথাকে বলতে হয়, বিভিন্ন টাইম মেনটেন করে একটা কথাকে বলতে হয়, বিভিন্ন টাইম মেনটেন করে একটা কথাকে বলতে হয়। সো এই টাইম মেনটেন করতে গেলে আমাকে এই যে ভার্ব গুলো আমি লিখছি, ইট, প্লে, ডু, ড্রাইভ, এই ভার্ব গুলোর ফর্মেট চেঞ্জ করতে হয়। এই যে ভার্ব, এই প্রত্যেকটা ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মের ভার্ব, এবং এই সেন্টেন্স গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই সেন্টেন্সের বাংলা অর্থগুলো কেমন? আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়। অর্থাৎ একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, কেউ কোনো কাজ রেগুলার হইতে বা প্রতিদিন অ্যাজ ইউজুয়াল করে, কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এরকম বোঝায়। তো এই যে ভার্ব গুলো দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এইটা মেনটেন করে যদি এই সেন্টেন্সটা লিখি, কোনো কাজ রেগুলার হইতে হয়, প্রতিদিন হয় বা অ্যাজ ইউজুয়াল হয়, এই ধরনের একটা মিনিং দেয়। তো এই সেন্টেন্সটা সেই ধরনের মিনিং এ আপনাকে দিচ্ছে। এখন বোঝার ট্রাই করেন, বোঝার ট্রাই করেন একটু। এই যে সেন্টেন্স গুলো আমি এখানে লিখলাম, আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কমিউনিকেশন করবেন বা কনভারসেশন করবেন, এই ওয়েটা ফলো করে আপনি করতে পারবেন না। বিভিন্ন ওয়েতে আপনাকে একটা কথাকে বলতে হবে। যেমন এই ড্রাইভ মানে চালানো। আমি দুইজন মানুষের ভিতরে একটা কনভারসেশন ক্রিয়েট করলাম, এ এবং বি। এ বি কে বলছে যে, তুমি কি আমার গাড়িটা চালিয়েছিলে সকালে? হ্যাঁ। সো ডিড ইউ ডিড ইউ ড্রাইভ মাই কার ইন দ্য মর্নিং? এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা সেন্টেন্স, তো আমি এভাবে লিখলাম। এবার বি বলছে, আমি তোমার গাড়িটা এইমাত্র চালিয়েছি। আমি তোমার গাড়িটা এইমাত্র চালিয়েছি। তুমি কি এখন গাড়ি চালাবে? কি বলছে? যে আই হ্যাভ ড্রিভেন ইউর কার জাস্ট নাও। জাস্ট নাও। আই হ্যাভ ড্রিভেন ইউর কার জাস্ট নাও। উইল ইউ ড্রাইভ নাও? অর্থাৎ আপনি কি এখন চালাবেন? আর এ আবার বলছে যে না, আমি এখন গাড়ি চালাবো না। দেখেন এ কি বলছে, যে আই উইল নট ড্রাইভ আ কার। আমি গাড়ি চালাবো না, না, এখন। এবার বি আবার বলছে যে তাহলে আমি এখন একটু চালাইতেছি, আমি আরেকটু চালাইতেছি, আমি মাত্র চালিয়েছি, তুমি যখন চালাবে না, আমি আরেকটু চালাইতেছি। সো আই অ্যাম ড্রাইভিং আ কার ফর ফান। আমি কিছুক্ষণের জন্য গাড়িটা আরেকটু চালাইতেছি। সো এই যে দুইজন মানুষের ভিতরে একটা কনভারসেশন আমি ক্রিয়েট করলাম, এবং এই কনভারসেশন আমি একটা কমন ভার্ব ব্যবহার করেছি, সেটা হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভ মানে কি? চালানো। এই চালানো কথাটাকে দেখেন আমি কতভাবে বলছি, একটু বোঝার ট্রাই করেন। আমি কোথাও লিখছি যে ডিড ইউ ড্রাইভ, আবার কোথাও লিখছি হ্যাভ ড্রিভেন, আবার কোথাও লিখছি উইল ড্রাইভ বা উইল নট ড্রাইভ, আবার কোথাও লিখছি যে ড্রাইভিং বা এই অ্যাম ড্রাইভিং। আবার এইটাকে যদি আমি পাস্ট ফর্মে করতাম, যে ডিড ইউ ড্রাইভ মাই কার ইন দ্য মর্নিং, এবার আমি যদি এখানে এই সেন্টেন্সটা দিয়ে অ্যাফার্মেটিভ কিছু হতো, যদি কেউ বলতো যে হ্যাঁ আমি সকালে গাড়িটা চালিয়েছিলাম, তখন এরকম লিখতে হতো যে আই ড্রোভ দ্য কার, আই ড্রোভ দ্য কার ইন দ্য মর্নিং। আমি গাড়িটা সকালে চালিয়েছিলাম। এই ড্রোভ আবার ড্রাইভের পাস্ট ফর্ম। অর্থাৎ যখন আপনি একজন মানুষের সঙ্গে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ যখন ইংলিশে কথা বলে, তখন কিন্তু বিভিন্ন টাইমে কথা বলতে হয়। যে আপনি কি এটা করছেন? না আমি করিনি, আমি করব, আমি করতেছি, আমি করতে থাকবো, আমি তো এটা সকাল থেকে করতেছি। অর্থাৎ এই যে করা, এই করা কথাটাকে কতভাবে বলা যায়? এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে কতভাবে বলা যায়? আমি চালাই, আমি চালিয়েছিলাম, আমি চালাবো, আমি চালাইতেছি, আমি চালাচ্ছিলাম, আমি চালাতে থাকবো, আমি সকাল থেকে চালাচ্ছি।
সো এইটা বলার জন্য আমার কিন্তু কখনো ড্রাইভ ব্যবহার করতে হচ্ছে, কখনো ড্রোভ, কখনো ড্রিভেন, কখনো ড্রাইভিং, কখনো উইল ড্রাইভ। সো এইগুলো হচ্ছে ভার্বের ফর্ম। অর্থাৎ ইংলিশে যখন প্র্যাকটিক্যালি কনভারসেশন করব বা কারোর সঙ্গে কমিউনিকেশন করব, আমাকে টাইমের চেঞ্জ করতে হয়। এই টাইমের চেঞ্জের জন্য আমাকে ভার্ব এর ফর্মের পরিবর্তন করতে হয়। মানে টাইমের চেঞ্জ বলতে কি, আমরা টেন্স শিখি একটা কথাকে বিভিন্নভাবে বলার জন্য। আমি ভাত খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি খাইতেছি, খেতে থাকবো। এই বিভিন্ন ওয়েতে একটা কথাকে বলার জন্য আমরা টেন্স শিখি। বাট টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাবটা প্রকাশ করা যায় না। মনের হোল সেন্সটাকে প্রকাশ করতে গেলে টেন্সের সঙ্গে আবার মডাল ভার্বের ব্যবহার জানা লাগে। এখন এই টেন্স বা মডাল যাই বলি না কেন, এদের স্ট্রাকচার গুলো মূলত কি জানেন? এদের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে সেন্টেন্সের টাইমের চেঞ্জ হয়, অর্থের পরিবর্তন হয়। মানে আমরা যে টেন্স শিখি, টেন্স মানে কি? টেন্স মানে ভার্বের ফর্মের চেঞ্জ। টেন্স মানে ভার্বের ফর্মের চেঞ্জ। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। উইল প্লাস ভার্ব ওয়ান, ফিউচার টেন্স। অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সাবজেক্ট কিন্তু সব স্ট্রাকচারে দেখেন, সাবজেক্টের সোজা সাবজেক্ট, অবজেক্টের সোজা অবজেক্ট। পরিবর্তনটা মূলত হয় ভিতরে ভার্বের ফর্ম, এবং এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে এক একটা টেন্সের নামকরণ হয়। এবং এই ভার্বের ফর্মের পরিবর্তনের উপর ডিপেন্ড করে এক একটা সেন্টেন্সের টাইমের পরিবর্তন হয় বা অর্থের পরিবর্তন হয়। যেমন এই আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, আমি ভাত খাই। আমি এখানে যদি বলতাম আই এট রাইস, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যেত। ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট। এর বাংলা অর্থ কি হতো? যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। আমি যদি বলি আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি যদি বলি আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আমি যদি বলি আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। অর্থাৎ এই যে খাই, খাচ্ছি, খাচ্ছিলাম, এগুলো বলতে গেলে আমার কি করতে হবে? আমার ভার্বের ফর্মের পরিবর্তন করতে হবে। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, EATEN, আই হ্যাভ ইটেন রাইস, এর মানে আবার আমি ভাত খেয়েছি। অর্থাৎ সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, পরিবর্তনটা কিন্তু ভিতরে ভার্বের ফর্মের হয়। এই ভার্বের ফর্মের পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না। ইংলিশে যখন কথা বলতে চাই, একটা কথা যখন আমরা বের করতে চাই, আমরা ভার্বটাকে সঠিকভাবে ইনস্ট্যান্টলি যে কথাটা আমি বলতে চাচ্ছি সেইভাবে পুট করতে পারি না, সাবজেক্টের পরে নিতে পারি না। এবং এই না নিতে পারার কারণেই মূলত আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো এরকম টেন্সের স্ট্রাকচার জানা থাকলে আপনি সর্বোচ্চ 12 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার মানে লিখতে পারবেন। অর্থাৎ একটা কথাকে 12টা ওয়েতে, 12টা টাইমে, 12 ভাবে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। বাট এই 12টা ওয়ে আপনার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। এর জন্য আমাদের আবার মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। আপনার হোল সেন্সটাকে প্রকাশ করার জন্য, আপনার কথাটাকে আরো ব্রডেন্স করার জন্য, বাড়ানোর জন্য। অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য এই টেন্সের পাশাপাশি মডালের ব্যবহার শিখতে হয়। ইংলিশে 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলোকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন আই ক্যান ইট, আমি ভাত খেতে পারি। আই কুড ইট, আমি ভাত খেতে পারতাম। আই শুড ইট, আমার ভাত খাওয়া উচিত। আই মাস্ট ইট, আমি অবশ্যই ভাত খাবো। আই উড ইট, আমি ভাত খেতাম। আই হ্যাভ টু ইট, আমাকে ভাত খেতে হবে। আই হ্যাড টু, আই হ্যাড টু ইট, আমাকে ভাত খেতে হয়েছিল। আই অ্যাম টু ইট, আমাকে ভাত খেতে হয়। আই অ্যাম সাপোজ টু ইট, আমার ভাত খাওয়ার কথা। তো এইভাবে আমার সাবজেক্ট আই, অবজেক্ট কিন্তু রাইস। পরিবর্তনটা কোথায়? ভিতরে ভার্বের ফর্মে। অর্থাৎ এই যে এক একটা, এই যে অবলিক একটা স্ল্যাশ চিহ্ন আমি দিয়েছি, এটার দ্বারা কিন্তু এক একটা আলাদা সেন্টেন্স তৈরি হচ্ছে একটা ইট দিয়ে। ইট মানে খাওয়া। এই খাওয়া কথাটাকে আমরা কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে, কতগুলো সেন্সে, কত ভাবে নিতে পারি বা বলতে পারি। তো এটা 12টা টেন্স আর 18টার মতো মডেল, সেমি মডেল, 30টা স্ট্রাকচার হয়। অর্থাৎ একটা কথাকে, একটা পার্টিকুলার ভার্বকে 30 দিকে, 30টা টাইমে, 30 ভাবে নেওয়া যায় বা বলা যায়। এবং এটা যদি আপনি বলতে পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি ইংলিশে কথা বলতে পারবেন, বাংলায় যা কিছুই ভাবেন ইনস্ট্যান্টলি ইংলিশে কথা বলতে পারবেন, যদি এই প্র্যাকটিসটা আপনার থাকে। এবং এগুলো আমি প্রতিদিন ক্লাস নেওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো। এই ছাড়া আর কোনো ধরনের স্ট্রাকচারের প্রয়োজন হয় না ইংলিশে কথা বলার জন্য। জাস্ট এইগুলোই, এর বাইরে আর কিছু না। বাট এগুলোকে নেগেটিভ করা, ইন্ট্রোগেটিভ করা, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে কোশ্চেন তৈরি করা, এগুলো শিখতে হবে। এবং এই ধরনের স্ট্রাকচার গুলোকে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা প্রেজেন্টেশনের ভিতরে আমাকে অ্যাপ্লাই করতে হবে।
এটা যদি করতে পারেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো প্রথমত কোন জিনিসের দরকার হবে জানেন? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে ভার্বের ফর্ম সম্পর্কে জানতে হবে। ভার্বের ফর্মস, প্রত্যেকটা ভার্বের এক একটা ভার্বের 5টা করে ফর্ম থাকে। আমাদের গ্রামার বইগুলোতে মূলত 3টা ফর্ম দেওয়া থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বের 3টা ফর্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এরপর 2 নম্বর বিষয় হচ্ছে টেন্স জানতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যত স্ট্রাকচার আমি লিখছি বা এই যেগুলো বলছি, এই প্রত্যেকটা স্ট্রাকচার একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটা বলে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ না শিখলে আবার মনের ভাব ক্লিয়ারলি প্রকাশ করা যায় না। তো এটাও আমি শিখাবো। তো এই যে 4টা পয়েন্ট আমি দিলাম আপনাদের ফ্রি ক্লাসগুলোতে, আমি বলছিলাম এই 4টা পয়েন্ট সম্পর্কে যদি কারো কনসেপ্ট থাকে সে ইংলিশে কথা বলতে পারবে। ইংলিশে কথা বলার জন্য এর বাইরে আর কোনো কিছুরই দরকার হবে না। এবং এগুলোই আমি নেক্সট ক্লাস থেকে ধারাবাহিকভাবে আপনাদের শিখিয়ে যাব। এই ছাড়া এই ল্যাঙ্গুয়েজের ভিতরে বিশ্বাস করেন আর কিছু নেই। আমি দুইটা দিক আপনাকে দেখাইছি। একটা বিষয় প্রথমে দেখিয়েছি যে একটা সেন্টেন্স কিভাবে লম্বা হয়, একটা সেন্টেন্সের ভিতর কিভাবে অ্যাডভার্বের ব্যবহার করে বা ডাব্লিউএইচ ওয়ার্ডকে কোশ্চেন করে বড় করা যায়, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। এই হচ্ছে একটা দিক। সেন্টেন্স কিভাবে লম্বা হয়, বড় হয়, আইডিয়া জেনারেট কিভাবে হয়। আরেকটা কি বললাম, যে সেন্টেন্সকে কিভাবে ঘুরাতে হয়। ঘুরবে মানে কি, টাইমের পরিবর্তন হবে, বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে একটা কথাকে আমার বলতে হবে। এটা হচ্ছে টেন্স মডেল সেমি মডেলের ব্যবহার জানা থাকলে হয়। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবং এই জিনিসটাকে যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, এটাকে যদি প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন, স্পিকিং এবং কনভারসেশনের ভিতরে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। এর বাইরে আর কিছুই নেই এই ল্যাঙ্গুয়েজে। অ্যাডভান্স গ্রামার বলতে অন্য কোনো কিছুরই ওইভাবে দরকার হয় না। তাহলে আমি কি বোঝাতে পারলাম বিষয়গুলো কি? কথা ক্লিয়ার? হ্যাঁ, Yes, সবাই কি yes, শুনতে sir. পারছেন আমার কথা? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, সো দ্যাটস অল ফর Clear.